আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শিক্ষার্থী ভাই বোনেরা। আমি আজকে অ্যাকাউন্টিং বিষয়ে লেনদেন এই চ্যাপ্টারটি আলোচনা করব। লেনদেনকে ইংরেজিতে বলে ট্রানজ্যাকশন। লেনদেন মানে এক পক্ষ নিবে আরেক পক্ষ দিবে, তবে এর যদি কোনো আর্থিক মূল্য না থাকে, হিসাব বিজ্ঞানের ভাষায় বা ব্যবসা বিজ্ঞানের ভাষায় এটা লেনদেন নয়। তাহলে দেখা যাক সংজ্ঞা আকারে কি বলা যায়। অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ কোনো দ্রব্য বা সেবার আদান প্রদান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক পরিবর্তন ঘটালে এইরূপ আদান প্রদানকে লেনদেন বলে। তাহলে দেখা যাক ব্যবসা বিজ্ঞানের ভাষায় আরেকটু গোছানোভাবে আমরা লেনদেনের কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করব। লেনদেনের বৈশিষ্ট্য 6 রকম, কোনো বইতে 5 রকম, কোনো বইতে 6 রকম। 1996 সাল শিক্ষাবর্ষের বইতে আছে 5 রকম। 2013 সালের শিক্ষাবর্ষের বইতে শুধু একটি ঘটনা বেশি আছে, সেটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনাও এক ধরনের লেনদেন। তবে আসা যাক, প্রথমে আমরা আলোচনা করব আর্থিক অবস্থার পরিবর্তন। যেই লেনদেনের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকে আমরা লেনদেন বলবো। যেমন একজন ব্যবসায়ী তার কারবারের জন্য 10,000 টাকার একটি মেশিন কিনল। এই ঘটনা একটা লেনদেন, কারণ এই ঘটনার দ্বারা উক্ত ব্যবসায়ীর কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হলো। 10,000 টাকা গেল এবং তার ব্যবসায়িক একটি যন্ত্রপাতি বা জিনিস চলে আসলো, ব্যয় বাড়লো এবং সম্পদ বাড়লো। তাহলে আমরা এই ঘটনাটাকে একটা লেনদেন ধরতে পারি। যেমন ব্যবসা প্রতিষ্ঠানে অনেক সময় হয় অর্ডার দেওয়া হয়, ফরমাইশ দেওয়া হয়। কোনো পণ্যের জন্য, কোনো নির্দিষ্ট পণ্যের জন্য কোনো নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে একটা অর্ডার দেওয়া হলো, অথবা টেলিফোন বা মোবাইলে বলা হলো যে আমার এই জিনিসটি লাগবে বা এত টাকার জিনিস লাগবে। এটা কিন্তু লেনদেন নয় যতক্ষণ পর্যন্ত না ওই জিনিস অর্ডারটা বাস্তবায়ন হবে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে জিনিসগুলো আসবে, বাকিতে হোক নগদে হোক, তখনই কেবল এটা লেনদেনের মধ্যে পড়বে। তাহলে আমরা দেখলাম এখানে একটা ঘটনার মাধ্যমে যে যন্ত্রপাতি কিনলাম নগদ টাকা দিয়ে বা বাকিতে, এটা লেনদেন। আবার ফরমাইশ করলাম অর্থাৎ অর্ডার দিলাম, এটা লেনদেন নয় যতক্ষণ পর্যন্ত না ব্যবসার আর্থিক অবনতি বা উন্নতি, আর্থিক ক্ষতি বা অর্থমূল্যে যে ঘটনাকে বিশ্লেষণ করা যাবে না, সেটা লেনদেন নয়। 2 নম্বরে আসা যাক অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যেমন একজন মানুষ আমাকে একটি কলম গিফট করলো, কিন্তু কলমের দাম জানা গেল না, শুধু একটা কলম গিফট পেলাম। এখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠানেরও লেনদেনের পরিবর্তন হলো না এবং কোনো অর্থমূল্য এটার নয়, তাহলে এটা কিন্তু লেনদেন নয়। আবার ধরা যাক কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের কোনো কর্মচারী বা ম্যানেজার অথবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কারণে ব্যবসা প্রতিষ্ঠানে মন্দা যাচ্ছে, ব্যবসায়ের বেচা বিক্রি কম হচ্ছে, তাহলে আমরা এই ঘটনাটাকে লেনদেন বলবো না, কারণ ওই ব্যবসায়ী ওই কর্মচারীর বা ম্যানেজারের মৃত্যুর কারণে অথবা অপসারণের কারণে অথবা পদত্যাগের কারণে যেভাবেই হোক তার অনুপস্থিতিতে ব্যবসার কতটুকু আর্থিক মূল্য বাড়লো বা আর্থিক মূল্য কমলো এটা বলা হয়নি, সুতরাং এটা লেনদেন হবে না। আর কথাটার মধ্যে 3 নম্বর হচ্ছে এই লেনদেনে, লেনদেন শব্দটার মধ্যে রয়েছে লেনা এবং দেনা। স্বাভাবিক কারণে দুটি পক্ষ রয়েছে, এক পক্ষ দিবে এক পক্ষ নিবে, এবং এই লেনদেনটা হবে অর্থমূল্যে। ধরা যাক রকিব তার খরিদ্দারের নিকট
1000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করে এবং 3 দিন পর উক্ত খরিদ্দারের নিকট থেকে 200 টাকা পায়। এখানে যে লেনদেনটা হবে সেটা হবে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। তাহলে 4 নাম্বার জিনিস হলো লেনদেনের বৈশিষ্ট্য হতে হবে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। আমি আবার বলছি, মনে করা যাক রকিব তার খরিদ্দারের নিকট 1000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করলো, ঠিক আছে। কিছুদিন পরে সেই খরিদ্দারের নিকট থেকে কিছু টাকা উদ্ধার করলো বা কিছু টাকা খরিদ্দার শোধ করলো। এখানে দুইটা ঘটনা, একটা বাকিতে বিক্রয়, আরেকটা হলো তার থেকে টাকা উদ্ধার বা সে টাকা পরিশোধ করলো। ঘটনা দুইটাই ব্যবসার সঙ্গে জড়িত, বিক্রেতাও এক, খরিদ্দারও এক, কিন্তু ঘটনাটা দুই রকম। এরকম স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র দুইটা ঘটনা যখন থাকবে তখন সেটা লেনদেন হবে, দুটাকে এক ঘটনা মনে করা যাবে না। তারপরে 5 নম্বর হচ্ছে অদৃশ্যমান লেনদেন। যেমন একটা জিনিস কেনা হলো, একটা মেশিন কেনা হলো বা একটা গাড়ি কেনা হলো ব্যবসায়িক স্বার্থে, ব্যবসার প্রয়োজনে। কিছুদিন পরে যখন গাড়িটা বিক্রয় করতে গেল, এটা তো ব্যবসায়ী জানে না যে 1 লাখ টাকা বা 10 লাখ টাকার গাড়ি এখন কত বিক্রয় হবে, এটা তার অজানা। এটা অদৃশ্যমান লেনদেন। অদৃশ্যমানই তার যেটা কমতি, বাংলাতে বলে অবচয়, ইংরেজিতে বলে ডিসিপেশন। এই ডিসিপেশন ভ্যালুটা ওই ব্যবসায়ীর জানা নাই। যখন দেখা গেল 10 লাখ টাকার গাড়ি বিক্রি করতে গেল, তখন তার মূল্য হলো 7 লাখ টাকা। এই 3 লাখ টাকা হলো অদৃশ্যমান লেনদেন, অর্থাৎ এটা টাকার অঙ্কে বিবেচ্য। 10 লাখ টাকার জিনিস বা 10 লাখ টাকার সামগ্রী এখন 7 লাখ টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ ওই গাড়িটির, ওই যন্ত্রটির অবচয় হলো 3 লাখ টাকা। এটাই অবচয়। ওই বিষয়টা, ওই যন্ত্রপাতিটা হস্তান্তরের আগে, বিক্রয় করার আগে পর্যন্ত জানা যাবে না যে এটা এখন মার্কেট ভ্যালু কত। এটা অদৃশ্যমান লেনদেন। আরেকটা হলো ঐতিহাসিক ঘটনা। যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলাকে ঐতিহাসিক ঘটনা বলে। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে তবেই তা লেনদেন বলে গণ্য হবে, যেমন অনাদায়ী পাওনা, বাট্টা সঞ্চিতি ইত্যাদি। এখন এই লেনদেনকে আমরা একটা উদাহরণ মাধ্যমে বলতে পারি। ধরা যাক 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তো 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ হলো, তাহলে এটা কি লেনদেন? এটা একটা লেনদেন, কারণ নগদ অর্থ প্রতিষ্ঠানের মূলধন হিসাবে প্রতিষ্ঠানে লগ্নি হলো এবং উক্ত লেনদেনের দুটি পক্ষ, এক পক্ষ মালিকের মূলধন এবং অপর পক্ষ প্রতিষ্ঠানের নগদ টাকা। মূলধন এবং নগদ টাকা মানে ক্যাশ, মূলধন ক্যাপিটাল এবং ক্যাশ দুই খাতে হিসাবটা হবে, তাহলে এটা একটা লেনদেন। যেমন তারপরে আসা যাক 2 নাম্বার। আমি এটা 2013 সালের শিক্ষাবর্ষের 11 পৃষ্ঠা থেকে আলোচনা করছি। নগদে 15,000 টাকার পণ্য ক্রয়, এটাও একটা লেনদেন, কারণ এই ক্ষেত্রে অর্থমূল্য জানা আছে। পণ্যমূল্য অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থ প্রদানের ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে। তাহলে একদিকে প্রতিষ্ঠানের খরচ বাড়লো, অপরদিকে নগদ অর্থ কমলো, কাজে এটাও একটা লেনদেন। 3 নম্বরে আসা যাক, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। এখানে একটা বিষয়, যিনি বেচা কিনা করবেন তিনি পাওনাদার বা দেনাদার নন। যার কাছে বিক্রি হবে তিনি পাওনা হলে পাওনাদার,
তিনি দেনা হলে তিনি দেনাদার, অর্থাৎ পাওনাদার এবং দেনাদার এটা হিসাব হবে যার কাছে, খরিদ্দারের ভিত্তিতে, যিনি বিক্রি করবেন তার ভিত্তিতে নয়। পাওনাদার মানে ওই খরিদ্দার পাবেন, অর্থাৎ বাকিতে যদি কিনে তাহলে উনি পাওনাদার। আর দেনাদার হলো তাও ওই ব্যক্তি যিনি খরিদ্দার, তিনি হবেন দেনাদার। 3 নম্বরে আসা যাক, একজন পাওনাদারকে, হ্যাঁ এটা আলোচনা করলাম, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো। পাওনাদারকে পরিশোধের ফলে ব্যবসায়ের দায় ও নগদ অর্থ উভয়ই হ্রাস পেয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। 4 নম্বরে আসা যাক, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। আমি আগে বলছি, অর্ডার দেয়া হলো 8,000 টাকার জিনিসের, সেই জিনিস এখনো আসেনি, কেনা হয়নি, বাকিতেও না, নগদেও না। কাজে 4 নম্বর ঘটনাটি হবে লেনদেন নয়, এটা লেনদেন না। কারণ পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান পণ্য ক্রয় করা বোঝায় না, পণ্যের কোনো আদান প্রদান এখনো ঘটেনি, ফলে আর্থিক অবস্থারও পরিবর্তন ঘটেনি, এ কারণে এটা লেনদেন নয়। 5 নম্বরে আসা যাক, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান, এটা লেনদেন। কারণ হচ্ছে বিজ্ঞাপন খরচ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করেছে এবং উক্ত সুবিধার মূল্য নগদে পরিশোধ করায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। কাজে 5 নম্বর এই ঘটনা, অর্থাৎ বিজ্ঞাপনের খরচ, বিজ্ঞাপন দীর্ঘমেয়াদী খরচ, বিজ্ঞাপন এটা অনেকদিন ব্যবসা প্রতিষ্ঠানের কাজে লাগবে অনির্দিষ্টকালের জন্য, কাজে এটা একটা লেনদেন, এখানে খরচ হয়েছে এবং অপরদিকে ব্যবসায়ের এটা সুযোগ তৈরি করে দিয়েছে। 6 নম্বরে আসা যাক, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ। তাহলে এটা কি লেনদেন হবে? যতক্ষণ পর্যন্ত ওই ম্যানেজারের বেতন পরিশোধ না হবে ততক্ষণ এটা লেনদেন নয়। তাহলে দেখা যাক, চাকরির নিয়োগপত্র কিন্তু লেনদেন না, চাকরি নিয়োগের পর বেতন দিলে সেটা লেনদেন। চাকরির নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান কোনো সুবিধা তাৎক্ষণিক গ্রহণ বা প্রদান করেনি এবং এতে অর্থেরও কোনো আদান প্রদান ঘটেনি, সুতরাং এটা লেনদেন নয়। তারপরে আসা যাক 7 নম্বরে, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করলেন। তাহলে উত্তোলন হিসাবে দেখা যাক এটা কি, এটা লেনদেন কিনা। এটা অবশ্যই লেনদেন, কারণ হচ্ছে ব্যবসা থেকে নগদ অর্থ গ্রহণের মাধ্যমে মালিক প্রতিষ্ঠান থেকে সুবিধা গ্রহণ করেছেন, ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ এখানে আর্থিক মূল্যের তারতম্য হয়েছে, সুতরাং এটা একটা লেনদেন। 8 নম্বরে আসা যাক, মালিকের ব্যক্তিগত অর্থ থেকে 500 টাকা চুরি হয়েছে। এটা স্পষ্টতই বোঝা যায় এটা লেনদেন নয়, এটা ব্যক্তিগত অর্থ, তার পকেট থেকে চুরি হয়েছে, অর্থাৎ তার এই টাকাটা তার ব্যবসায় নিয়োজিত হয়নি, নিয়োগ ছিল না। ব্যক্তিগত অর্থ চুরির ফলে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়নি, কোনো লাভ হয়নি, ক্ষতিটি মালিকের নিজের, কাজেই এটা লেনদেন না। এরপরের ঘটনা 9 নম্বর ঘটনা, হাশেম ব্রাদার্স থেকে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন। একই ঘটনা, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যখন কর্মচারীর বেতন দেয়া না হবে, বেতন পরিশোধ না হবে, ততক্ষণ পর্যন্ত এটা লেনদেন হবে না। চুক্তি করা হলো কিন্তু পণ্য কেনা হলো না, অর্থের আদান প্রদান হলো না, কাজে এটাও লেনদেন নয়। পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কিন্তু পণ্য ক্রয় এখনো করেননি, মূল্য পরিশোধ করেননি, নগদে অথবা বাকিতে পরিশোধের কথা উল্লেখ নেই, কাজেই এই অবস্থায় অর্থের পরিবর্তন হয়নি, অর্থের তারতম্য হয়নি, অতএব এটা লেনদেন নয়। 10 নম্বরে আসা যাক, 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। ধারে বিক্রয়, টাকাটা কিন্তু আসেনি, কিন্তু বিক্রয় হয়ে গেল ধারে, অর্থাৎ একটা কন্ডিশনে হয়ে গেল, লোন, ধার, যেটা ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের হানিফ ট্রেডার্সকে সুবিধা প্রদান করেছেন, যা প্রতিষ্ঠানের জন্য একটি আয়।
একে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, কাজে এই ঘটনাটা অবশ্যই একটা লেনদেন। এরপরে আসা যাক, আমরা লেনদেনের একটা হিসাব সমীকরণ এখানে দেখব। এখানে লেনদেনের হিসাব সমীকরণ বলা হলো এ সমান এল প্লাস ই। এল এ লায়াবিলিটি, এটা 2013 সালের বই অনুযায়ী ইটা ইকুইটি, এখানে ব্যয়কে ধরা হবে ইএক্স, অর্থাৎ সমীকরণটা হবে এরকম এরকম এ সমান এল প্লাস ই। এতে অ্যাসেট সম্পদ, এল এ লায়াবিলিটি মানে দায়, ইতে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। এখানে একটা পরামর্শ দেওয়া ভালো যে এই শব্দগুলো, এতে অ্যাসেট, আমরা ইংরেজি এই টেকনিক্যাল ওয়ার্ডগুলো যদি ইংরেজিতে শিখে রাখি আমাদের বুঝতে সুবিধা হবে। কারণ এল এ লায়াবিলিটি দায়, ইতে ইকুইটি মালিকানা সত্ত্ব, এতে অ্যাসেট সেটা হলো সম্পদ। এখন আসা যাক আমরা এই বিষয়গুলোর কে একটা নির্দিষ্ট সংজ্ঞার আয়তায় আনি, ডেফিনেশনটা দিই। অ্যাসেট সম্পদ, ব্যবসার কাজই হলো মুনাফা এবং ক্ষতি। ব্যবসা শুরু করলে হয় মুনাফা হবে না হয় ক্ষতি হবে। তাহলে সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। ব্যবসায়ের মালিকানাধীন সম্পদের মধ্যে থাকবে আসবাবপত্র, দালান কোঠা, কল কবজা, নগদ টাকা। চারটা জিনিস, আমরা আপাতত চারটা জিনিস আমরা দেখব সম্পদ হিসাবে আসবে। তাহলে কি? প্রথম হলো আসবাবপত্র, দ্বিতীয়ত দালান কোঠা, তৃতীয়ত কল কবজা বা যন্ত্রপাতি, চতুর্থত নগদ টাকা, ক্যাশ অ্যামাউন্ট। এটা হচ্ছে ব্যবসার সম্পদ। এরপর আসা যাক দায়টা কি, লায়াবিলিটিটা কি। একজন ব্যবসাদার ব্যবসা করবেন, তার আবার দায় কি? এখানে দায় হচ্ছে ওই ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক থেকে হোক, যেখান থেকে হোক, কোনো লোন নিলে, ধার করলে, অর্থাৎ তৃতীয় পক্ষের কাছে যখন কোনো একটা অর্থমূল্য এক সময় না এক সময় ব্যবসায়ীকে পরিশোধ করতেই হবে, সেটা হচ্ছে দায়। এই দায় এড়িয়ে যাওয়ার যে ঘটনাটা, যেমন ঋণ খেলাপি, তার দায় ছিল ঋণ শোধ করা কিন্তু করেননি, তাইলে তিনি যেসব ব্যবসায়ীরা লোন নিয়েছেন এবং ঋণ খেলাপি হয়েছেন তারা তাদের দায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, দায় শোধ করেননি। তার দায় ছিল, অর্থাৎ এরকম তৃতীয় পক্ষকে দিতে হবে কোনো না কোনো এক সময়ে, 5 বছর পরে হোক, 1 বছর পরে হোক, সেই বিষয়টাই হলো, সে অর্থ সম্পদ, অর্থমূল্যটাই হলো ব্যবসায়ীর দায়। এরপরে আসা যাক মালিকানা সত্ত্ব, যেটা এখানে ই দিয়ে প্রকাশ করা হলো। সেটা হচ্ছে ব্যবসায়ের মালিকানা সত্ত্ব ব্যবসার মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে, লায়াবিলিটি বাদ দিলে, স্পষ্টত এ সমান এল প্লাস ই, কাজে এল প্লাস ই থেকে এল বাদ দিলেই যে জিনিসটা থাকে, দায় বাদ দিলে যে জিনিসটা থাকবে সেটা হবে ব্যবসার ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এখন দেখা যাক এই ই কে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। ই এর মধ্যে রয়েছে ক্যাপিটাল, রয়েছে আয়, রেভিনিউ। কোনো বইতে, আগের বইতে আয় লিখতো আয়কে ইনকাম হিসাবে, এখন এটাকে আর লিখে রেভিনিউ হিসাবে। উত্তোলন, ড্রয়িং, ব্যাংক থেকে উত্তোলন বা কোনোখান থেকে উত্তোলন করা, সেটা ড্র করা। আর ব্যয় বা খরচকে দেখানো হয় ইএক্স দিয়ে। এখানে সমীকরণটা ঠিক এরকম করে দেওয়া আছে। এ সমান এল প্লাস ই, এর ভিতরে আছে ক্যাপিটাল, রেভিনিউ, খরচ এবং উত্তোলন। ক্যাপিটাল এবং রেভিনিউ প্লাস, খরচ এবং উত্তোলনটা মাইনাস। এখন আসা যাক আমরা এদের মধ্যে একটা রিলেশন ডেভেলপ করব। যেমন 13 পৃষ্ঠায় লেখা আছে, মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে। দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে কারণ ডান পাশে দুইটা বিষয় এল এবং ই, বাম পাশে এ। তাহলে এ যদি বাড়ে
এই সম্পদটা হয় দায় বাড়াবে, যদি অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিলে তখন দায় বাড়বে, অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। আর মোট সম্পদ কমলে দায়ও কমবে, মালিকানা সত্ত্বও কমবে। এই দুইটা কথাকে যদি আমরা বীজগণিতের ভাষায় যদি প্রকাশ করি, অনুপাত সমানুপাতের ভাষায়, তাহলে এ ভ্যারিজেস এল অথবা এ ভ্যারিজেস পি এরকম করে থাকবে, সমানুপাতিক। এ বাড়লে এল বাড়বে, এ কমলে এল কমবে, এ বাড়লে পি বাড়বে, আর এ কমলে পি কমবে। একই ঘটনা উল্টা দিক থেকেও, দায় বাড়লে সম্পদও বাড়বে, দায় কমলে সম্পদও কমবে। আবার ইকুইটি বাড়লে সম্পদ বাড়বে, ইকুইটি কমলে সম্পদও কমবে। এখানে ই বলতে এখানে আসছে ক্যাপিটাল, রেভিনিউ এবং এক্সপেন্স এবং ড্রয়িং। 3 নম্বর কথা এখানে আলোচনা হচ্ছে, একটা সম্পদ বাড়লে অপর একটা সম্পদ কমবে। একটা সম্পদ বাড়লে অপর একটা সম্পদ কমবে। তার মানে আমি যদি মেশিন কিনি, তাহলে মেশিন এটা সম্পদ হিসাবে বাড়লো, আর যেহেতু টাকা দিয়ে কিনলাম ওইদিকে সম্পদটা কিছু ক্যাশ কমে গেল। তাহলে এটা হলো ইনভার্স, উল্টা অনুপাত, মেশিন ভ্যারিজেস 1 বাই ক্যাশ, অথবা ক্যাশ ভ্যারিজেস 1 বাই মেশিন। অর্থাৎ ক্যাশ এবং মেশিনের সম্পর্ক এখানে উল্টা, একটা বাড়লে আরেকটা কমবে, আরেকটা কমলে আরেকটা বাড়বে, উল্টা সম্পর্ক। 4 এবং 5 নম্বরকে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় বাড়বে, মালিকানা সত্ত্ব কমলে দায় বাড়বে। তার মানে এল ভ্যারিজেস, মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমবে। তার মানে ই ভ্যারিজেস এল ইনভার্স, তার মানে হচ্ছে ই ভ্যারিজেস 1 বাই এল, এরকম। তাহলে আমরা একটু বীজগণিতের ভাষায় 13 নম্বরে এই যে সম্পর্কগুলো যদি বুঝতে পারি, তাহলে মনে হয় ভালো হয় এবং আমরা মনে রাখতে পারবো। উদাহরণের সাহায্যে একটা উদাহরণ দেই। নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে সম্পদের অংশে আছে, আগে বললাম, নগদ, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র। তাহলে নগদ 5,000 টাকা এটা সম্পদ। অপরপক্ষে এটা ক্যাপিটাল হিসাবে কাজ করলো, ইকুইটির ভিতরে যে ক্যাপিটাল আছে সেখানে। তার মানে ক্যাপিটাল 5,000 টাকা আর নগদও 5,000 টাকা। এরপরে আরেকটা ঘটনা, ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো, ধারে। তাহলে ব্যবসার অংশে আমার নগদ আছে, যন্ত্রপাতি আছে, আসবাবপত্র আছে, দালান কোঠা আছে। তাহলে সম্পদ অংশে যন্ত্রপাতি হিসাবে 5,000 টাকার সম্পদ বাড়লো, আর অপরদিকে দায় বাড়লো। ধারে মানে বাকিতে আমি জিনিস কিনলাম, এই টাকাটা আমাকে একসময় শোধ করতে হবে, তাহলে প্লাস এল, অর্থাৎ দায় বাড়লো, এবং মাইনাস ই, ইকুইটি কমলো, অর্থাৎ মালিকানা সত্ত্ব কমলো আর সম্পদ বাড়লো। আমি এই জিনিসটাকে গাণিতিকভাবে এইভাবে উপস্থাপন করছি, যেমন আমি দেখাচ্ছি বইয়ের মধ্যে। এই যে প্লাস এ দিয়ে সম্পদ বাড়লো, মাইনাস প্লাস এল দিয়ে দায় বাড়লো, এবং মাইনাস ই দিয়ে মালিকানা সত্ত্ব বা ইকুইটি কমলো। তারপরে আসা যাক, এইভাবে আমি একটু ইনোভেশন নিয়ে আসছি এই চ্যাপ্টারটাতে, যাতে বোঝা যায়। গাণিতিক অ্যালজেব্রা ব্যবহার করছি বা সংকেত ইউজ করছি। তারপরে আসা যাক, পাওনাদারকে পরিশোধ 3,000 টাকা। বাম পাশে আমার আছে সম্পদে আছে নগদ, তারপরে দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র। মনে রাখতে হবে 4টা জিনিস আমার সম্পদ। তো পাওনাদারকে পরিশোধ 3,000 টাকা, তার মানে নগদ আমার 3,000 টাকা কমে গেল, অর্থাৎ মাইনাস এ। অপরদিকে দায় 3,000 টাকা যখন শোধ হলো, দায়ও কমে গেল, মাইনাস এল, এবং আমার ইকুইটি বাড়লো, মালিকানা সত্ত্ব বাড়লো, অর্থাৎ এখানে ই ভ্যারিজেস 1 বাই এল হলো। এই 2 নাম্বার বিষয়টা আমি এভাবে দেখাচ্ছি।
তারপরে আসা যাক 2 এর খতে যেটা আছে, নগদে বেতন পরিশোধ করা হলো 2000 টাকা। একই ঘটনা, নগদ টাকা কমে গেল, আমার অ্যাসেট কমে গেল -A, এবং অপরপক্ষে পাওনাদার অর্থাৎ দায়ও কমে গেল -E, কিন্তু খরচ বৃদ্ধি পেল +EX। এই জিনিসটা আমি 2 এর খতে ওই 2013 শিক্ষাবর্ষের বই থেকে আমি পড়াচ্ছি। এই যে এরকম আসবে। তারপরে আসা যাক 3, নগদে আসবাবপত্র ক্রয় 1 লাখ টাকা। এখন আমার সম্পদ অংশে 4টা জিনিস আছে, নগদ আছে, দালান কোঠা আছে, যন্ত্রপাতি আছে, আসবাবপত্র আছে। নগদ টাকা কমে গেল, মাইনাস হয়ে গেল 100,000 টাকা, মানে 1 লাখ টাকা। ওইদিকে আসবাবপত্র বাড়লো, সেটা হলো 1 লাখ টাকা। অর্থাৎ সম্পদ বৃদ্ধি, আবার নগদ অর্থ কমে গেল, -A +A। ওইদিকে এক্সপেন্স বাড়লো, অর্থাৎ প্লাস অফ মাইনাস ইটা বাড়লো। এই যে প্লাস অফ মাইনাস ইটা বাড়লো, এইভাবে এক্সপেন্স বাড়লো, খরচ বাড়লো। 4 নম্বরে আসা যাক, মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ 5000 টাকা। ঋণ পরিশোধ মানে দায় কমে গেল, দায় কমে গেল। এবং এখানে ঋণ পরিশোধ যেটা মালিকানা সত্ত্ব 5000 টাকা, অর্থাৎ ই ভ্যারিজেস এল, এল কমে গেল, মালিকানা সত্ত্ব বেড়ে গেল, ই ভ্যারিজেস 1/L। এই যে এইটা। তারপরে আসা যাক 5 নম্বরে, বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয় করলে, যেমন এই টাকাটা একসময় শোধ করতে হবে, তাহলে আমার দায় বাড়লো, +L হলো, এবং মালিকানা সত্ত্ব আমার কমে গেল, অর্থাৎ ই ভ্যারিজেস 1/L হলো। দায় পাওনাদার বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। এখানে গাণিতিকভাবে আমি এইভাবে বুঝালাম, +L, তা কাজে মালিকানা সত্ত্ব কমে গেল, ই ভ্যারিজেস 1/L হবে। এই হলো লেনদেনের ব্যাপারে আলোচনা। এবং আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যিনি বিক্রি করবেন, ধারে বিক্রয় করলে যিনি নেবেন তিনি হবেন দেনাদার, আর যদি ধারে আনা হয় তাহলে যার কাছ থেকে আনা হবে তিনি হবেন পাওনাদার। অর্থাৎ খরিদ্দার, যার কাছ থেকে কেনা হবে, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনটাই হিসাবে আমরা পাওনাদার দেনাদার এখানে হিসাব করব। তো আজকে লেনদেনের এই পর্যন্তই আলোচনা করা হলো। পরে আশা করি আমি ক্রেডিট ডেবিট পরে আলোচনা করব কোনো এক সময়। খোদা হাফেজ প্রিয় শিক্ষার্থী সুধীজনেরা, যারা দেখছেন এতক্ষণ। ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। খোদা হাফেজ।